ওয়েলকাম টু পিকে স্টাডি স্কুল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের ইতিহাস বিষয়ে প্রশ্নপত্রটি অর্থাৎ কনটাই মডেল ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে। প্রথমে তোমাদের নম্বর বিভাজন ও সিলেবাসটা দেখে নেব। তোমাদের মূল যে পাঠ্য বই আছে তোমাদের পাঠ্য বই থেকে পড়তে হবে। এক হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এরপরে দুই হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, তিন হচ্ছে সাম্রাজ্য বিস্তার ও শাসন, অর্থাৎ তোমাদের 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর অধ্যায় থেকে মোট 50 নম্বরের পরীক্ষা হবে। আর পাশে তোমাদের যে নম্বর বিভাজনটা দেওয়া আছে তোমরা ভালোভাবে দেখে নাও, তোমাদের এইভাবে প্রশ্ন হবে। প্রথমে একেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। একে আছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, এটা হবে 566 খ্রিস্টপূর্বাব্দে। এরপরে দুই আছে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল, এটা হবে বৈশালীতে। তিন আছে গুজরাট অঞ্চল থেকে ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন, এটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এরপরে চারিটা আছে কোন আমলের ইতিহাস জানার জরুরি উপাদান অর্থশাস্ত্র, এটা হবে মৌর্য আমলের। এরপরে 5 নালন্দা মহাবিহার স্থাপিত হয়, এটা হবে কুমারগুপ্তের সময়ে। এরপরে 6টা আছে গ্রহবর্মা কোথাকার অধিপতি ছিলেন, এটা হবে কনৌজের। এরপরে 7 রবিকীর্তি সভাকবি ছিলেন, এটা হবে দ্বিতীয় পুলকেশীর। এরপরে 8 মগধের খুব কাছে মহাজনপদ হলো, এটা হবে কাশী। এরপরে 9 নন্দ বংশের শাসন শেষ হয়েছিল, এটা হবে 324 খ্রিস্টপূর্বাব্দে। এরপরে 10 পশ্চিমবঙ্গে বৈদিক যুগের একটি সংস্কৃতির খোঁজ পাওয়া গেছে, এটা হবে মহিষদলে। এরপরে 11 মহাক্ষত্র উপাধি নিয়েছিলেন, এটা হবে রুদ্রদাবন। 12 উত্তর ভারতে বসবাসকারী জৈনদের বলা হতো, এটা হবে শ্বেতাম্বর। এরপরে 2 দাগে যেটা আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো 10টি। এটা আছে কোন শিলালেখ থেকে শাসক খারবেলের কথা জানা যায়, এটা হবে হাতিগুম্ফা শিলালেখ থেকে শাসক খারবেলের কথা জানা যায়। এরপর 2 আছে কোন অঞ্চলকে ভিত্তি করে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল, এটা হবে গঙ্গা যমুনা উপত্যকাকে ভিত্তি করে বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল। এরপরে 3 আছে বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা উপাধি কার ছিল, এটা হবে বিম কথফিসিসের। এরপরে 4 আছে নাসিক লেখ ও কাল্লে লেখ থেকে কার কথা জানা যায়, এটা হবে সাতবাহনদের শ্রেষ্ঠ সম্রাট গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায়। এরপরে 5 আছে পরবর্তী বৈদিক যুগের মৃৎপাত্রগুলি কি নামে পরিচিত ছিল, এর উত্তরটি হলো এটি হবে চিত্রিত ধূসর মাটির পাত্র। এই যে পরবর্তী বৈদিক যুগের অধিবাসীরা এক বিশেষ ধরনের মাটির পাত্র বানাতে শিখেছিল, এই পাত্রগুলির রং ছিল ধূসর। এই মাটির পাত্রগুলির গায়ে নানা রকমের ছবি আঁকা হতো, এগুলিকে চিত্রিত ধূসর মাটির পাত্র বলা হয়। এরপরে 6 আছে গুপ্ত সাম্রাজ্যে প্রদেশগুলিকে কি বলা হতো, এটা হবে ভুক্তিপা দেশ। এরপরে 7 আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো। প্রথমটা আছে রুদ্রদামন ছিলেন সাতবাহন বংশের বিখ্যাত রাজা, এটা মিথ্যা হবে। এরপরে 8 সত্য বা মিথ্যা নির্বাচন করো। সুদ গ্রহণ করা বৌদ্ধ ধর্মে নিন্দার বিষয় ছিল, এটা মিথ্যা হবে। এরপরে 9 আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। হর্ষক বংশ, শিশুনাগ বংশ, গুপ্ত বংশ, নন্দ বংশ, এর মধ্যে হবে গুপ্ত বংশ। এরপরে 10 আছে বেমানান শব্দটিকে খুঁজে বের করো, এটা হবে মল্ল হবে।
এরপরে 11টা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল, এটা হবে এই যে কনিষ্কের আমলে খ্রিস্ট প্রথম শতকে কাশ্মীরে মতান্তরে জলন্ধরে চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়। এরপর এটা হচ্ছে 12 বিবৃতির সঙ্গে মানানসই সঠিক ব্যাখ্যাটি লেখো। বিবৃতিটি হলো অশোক তাঁর সাম্রাজ্যে পশু হত্যা বন্ধ করেছিলেন, এটা হবে 2 নম্বর ব্যাখ্যা, অর্থাৎ ধর্মের অনুসরণ করার জন্য। এরপরে 3 আগে যেটা আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে একটা আছে সমাবর্তন অনুষ্ঠান বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো এই যে বৈদিক যুগে শিক্ষার্থীরা সাধারণত 12 বছর ধরে শিক্ষা গ্রহণ করত। শিক্ষা লাভের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার কথা ছিল। বিশেষ স্নান থেকে স্নাতক কথাটি এসেছে। 12 বছরের শিক্ষা গ্রহণের পর সমাবর্তন অনুষ্ঠান হতো, এতটা বলে দেবে। এরপরে 2টা হচ্ছে ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো? এর উত্তরটি হলো জৈন ও বৌদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদের কথা জানা যায় তাদের একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হয়। জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায়। ষোড়শ মহাজনপদের 16টি মহাজনপদ হলো 1 হচ্ছে কাশী, 2 কৌশল, 3 অঙ্গ, 4 মগধ, 5 বজ্জি বা বিজি, 6 মল্ল, 7 চেদি, 8 বৎস, 9 কুরু, 10 পাঞ্চাল, 11 মৎস্য, 12 সুসেন, 13 অশ্মক, 14 অবন্তী, 15 গান্ধার এবং 16 কম্বোজ। এরপর এটা হচ্ছে অবস্থান। 16টি মহাজনপদের মধ্যে একমাত্র অশ্মক ছিল দক্ষিণ ভারতে অবস্থিত, বাকি সবগুলোই ছিল উত্তর ভারতে। এরপর হচ্ছে শক্তিশালী 4টি মহাজনপদ। 16টি মহাজনপদ ক্রমে শক্তি হারিয়ে শেষে 4টি শক্তিশালী মহাজনপদ কৌশল, মগধ, বৎস ও অবন্তী হিসেবে গড়ে উঠেছিল। এদের মধ্যে মগধ শেষ পর্যন্ত সবথেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এরপরে 3টা হচ্ছে অশোকের আমলে মৌর্য সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল? এর উত্তরটি হলো এই যে সম্রাট অশোকের সাম্রাজ্য সীমা। অশোক সম্রাট হয়ে তাঁর পিতা বিন্দুসারের সাম্রাজ্য লাভ করেন। এর সঙ্গে তিনি কলিঙ্গ রাজ্য জয় করে তার সাম্রাজ্য সীমা বাড়িয়েছিলেন। সম্রাট অশোকের সাম্রাজ্যের সীমা ছিল পূর্ব থেকে পশ্চিমে এটা পূর্বে কলিঙ্গ থেকে পশ্চিমে কাথিয়াবাড় পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণে এটা উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণে কর্ণাটক পর্যন্ত। এরপর এটা হচ্ছে 4 ক্ষত্রপ কাদের বলা হয়? এর উত্তরটি হলো কুষাণরা শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে কতকগুলি প্রদেশে বিভক্ত করতেন। সেই সব প্রদেশের শাসকদের বলা হতো ক্ষত্রপ। এরপরে এটা হচ্ছে 5 দ্বাদশ অঙ্গ কি? এর উত্তরটি হলো দ্বাদশ অঙ্গ হলো জৈনদের ধর্মগ্রন্থ। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে ভাগ করা ছিল। এর এক একটি ভাগকে অঙ্গ বলা হয়, বা সংখ্যায় 12টি বা দ্বাদশ ভাগ বা অঙ্গকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। এরপরে এটা হচ্ছে 6 দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারে বলা হয় কেন? তিনি কেন রূপোর মুদ্রা চালু করেছিলেন? এর উত্তরগুলি হলো
এই যে সমুদ্রগুপ্তের ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত 376 খ্রিস্টাব্দ নাগাদ শাসক হন। গুজরাট অঞ্চল থেকে শক ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাই তাকে বলা হয় শকারি। আর তার আমলেই প্রথম রূপোর মুদ্রা চালু হয়, সম্ভবত শকদের হারিয়ে দেওয়ার প্রতীক হিসেবে 410 থেকে 411 খ্রিস্টাব্দ নাগাদ ওই রূপোর মুদ্রা চালু করা হয়। এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে একটা আছে টিকা লেখো অশোকের ধর্ম। এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। মৌর্যদের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক পরিচিত রাজর্ষি নামে, কারণ সম্রাট অশোক রাজকীয় বিলাস বেশন ও সুখ ত্যাগ করে পৃথিবীর মানুষের মঙ্গল চিন্তায় অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। রাজা হয়েও তিনি আদর্শে ছিলেন ঋষি, তাই তাকে বলা হয় রাজর্ষি। অশোকের ধর্ম। সম্রাট অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের নৃশংসতা তাকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করে। তবে অশোকের ধর্ম নামাঙ্কিত ত্রয়োদশ লিপিতে যে লেখা পাওয়া যায় তার সঙ্গে বৌদ্ধ ধর্মের হুবহু মিল নেই। তাছাড়া অশোকের প্রচারিত ধর্মে নির্বাণ, সংঘ, আর্যসত্যবাদ, অষ্টাঙ্গিক মার্গের কোনো উল্লেখ ছিল না, তাই অনেকে একে বৌদ্ধ ধর্ম বলে মনে করেন না। অশোকের ধর্মের মূল নীতি দয়া, দান, সত্যবাদিতা, ভদ্রতা, চারিত্রিক শুদ্ধতা, অহিংসা, গুরুজন, আত্মীয়, পিতামাতা ও ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা এবং রাগ, হিংসা, অহংকার প্রভৃতি ত্যাগ করাই ছিল অশোকের ধর্মের মূল নীতি। অশোকের ধর্মের বৈশিষ্ট্য। সম্রাট অশোকের ধর্ম ছিল সহজ, সরল ও কতকগুলি নৈতিক নীতিমালার সংমিশ্রণ। তাঁর ধর্মে জটিল ক্রিয়াকর্মের অস্তিত্ব ছিল না। অশোক ধর্মের নামে কতকগুলি নৈতিক অনুশাসন অনুশীলনে পরামর্শ দেন। তাঁর ধর্ম সর্বধর্মের মানুষের কাছে গ্রহণীয় ছিল। তবে সম্রাট অশোক যে পুরোপুরি অহিংস নীতি গ্রহণ করেছিলেন তা বলা যায় না, কারণ তিনি সৈন্যবাহিনীর অটুট রেখেছিলেন, তবে তিনি যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন। এরপর এটা হচ্ছে শক ও সাতবাহন লড়াইয়ের পশ্চাতে কি কি কারণ ছিল তা ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো শক সাতবাহন লড়াইয়ের পিছনে রাজনৈতিক ও অর্থনৈতিক দুই দিকই বিদ্যমান ছিল। শক সাতবাহন প্রতিদ্বন্দ্বিতার কারণ এক হচ্ছে রাজনৈতিক কারণ। মালব ছিল তৎকালীন একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই অঞ্চলে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারলে রাজনৈতিকভাবে এগিয়ে থাকা যেত, তাই মালবের অধিকার নিয়ে শক এবং সাতবাহন উভয় শক্তির মধ্যে বিরোধিতার সৃষ্টি হয়। মালব আবার পূর্ব মালব ও পশ্চিম মালব এই দুটি অঞ্চলে বিভক্ত ছিল। এই এলাকার প্রভুত্ব কায়েমের আকাঙ্ক্ষাই ছিল উভয় শক্তির মধ্যে লড়াইয়ের মূল কারণ। এরপর আছে অর্থনৈতিক কারণ। শক সাতবাহনদের মধ্যে লড়াইয়ের অন্যতম কারণ ছিল অর্থনৈতিক আধিপত্য বিস্তার। প্রথমত পূর্ব মালবের কোষা নামক স্থানে একটি হীরের খনি ছিল। এই খনিটি নিজেদের আয়ত্তে রাখতে পারলে প্রভূত আর্থিক সমৃদ্ধি করত, তাই উভয় শক্তির মধ্যে এই কোষা হীরের খনির দখল নিয়ে বিবাদ শুরু হয়। দ্বিতীয়ত পশ্চিম মালব ছিল সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্রটি নিজেদের অধিকারে রাখতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা ও দেশীয় বাণিজ্যের সুবিধা ভোগ করা যেত, তাই শক সাতবাহন উভয় শক্তি চাইছিল পশ্চিম মালবকে নিজেদের অধিকার রাখতে। তৃতীয়ত দাক্ষিণাত্যের পশ্চিম উপকূলে অবস্থিত বন্দরগুলির মাধ্যমে রোমের সঙ্গে বৈদেশিক বাণিজ্য চলত, তাই প্রত্যেকটি রাজশক্তির ইচ্ছে থাকত পশ্চিম উপকূলের দখল
নিজেদের হাতে রাখা। এ নিয়ে শক সাতবাহনদের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। এরপরে এটা হচ্ছে 3 দাগে নব্যধর্ম আন্দোলনের কারণগুলি আলোচনা করো। এর উত্তরটি হলো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে নবধর্ম আন্দোলন গড়ে ওঠার পিছনে মূল কারণ ছিল সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে পরিবর্তন। প্রথমত যজ্ঞ, পশুবলি ও যুদ্ধের ফলে প্রচুর পরিমাণে গবাদি পশুর বিনাশ হতে থাকে, ফলে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে থাকে। দ্বিতীয়ত যুদ্ধের ফলে যাতায়াত ব্যবস্থার অসুবিধা হয়, ফলে বণিক গোষ্ঠীর নিরাপত্তা বিঘ্নিত হয়। তৃতীয়ত বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রার প্রয়োজন হতো, যা ব্রাহ্মণদের চোখে পাপ বলে গণ্য হতো, ফলে বাণিজ্যের ক্ষতি হতো। চতুর্থত কাজের ভিত্তিতে হওয়া শ্রেণীবিভাগ ক্রমশ জন্মগত হয়ে পড়ে, ফলে জাতিভেদ প্রথা নব্যধর্মের উত্থানের পথ প্রশস্ত করে। এরপরে 4টা চেয়ে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মে কি কি মিল ও অমিল ছিল ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো মহাবীর প্রবর্তিত জৈন ধর্মের সঙ্গে গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্মের কিছু মিল ও অমিল চোখে পড়ে। জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে মিল: এক হচ্ছে প্রবর্তকগণ ক্ষত্রিয়। জৈন ও বৌদ্ধ ধর্মের প্রবর্তক যথাক্রমে মহাবীর ও গৌতম বুদ্ধ দুজনেই ক্ষত্রিয় ছিলেন। 2 ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা। দুই ধর্মই ব্রাহ্মণ্য ধর্মের আচার অনুষ্ঠানের বিরোধিতা করেছিল। 3 সহজ সরল ভাষায় ধর্মপ্রচার। দুই ধর্মই জনসাধারণের বোঝার সুবিধার জন্য সহজ সরল ভাষায় প্রচার করেছিল। এরপর এটা হচ্ছে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে অমিল। প্রথমে এটা হচ্ছে 1 তপস্যা। জৈন ধর্মে কঠোর তপস্যার উপর জোর দেওয়া হয়েছিল। বৌদ্ধ ধর্মে কঠোর তপস্যা নয়, মধ্যপন্থার ওপর গুরুত্ব দেওয়া হয়। এরপর হচ্ছে 2 ধর্ম প্রচারের ভাষা। জৈন ধর্ম প্রাকৃত ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয়, বৌদ্ধ ধর্ম পালি ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয়। এরপরে এটা হচ্ছে 5 টিকা লেখো বৈদিক সমাজ ও ধর্ম। বৈদিক যুগে মূর্তি পুজো প্রচলিত ছিল না, কিন্তু দেবদেবীর মূর্তি কল্পনা করা হতো মানুষের মতন। কোনো মন্দিরের উল্লেখ নেই বৈদিক সাহিত্যে। ধর্মচর্চা মূলত ছিল আচার অনুষ্ঠান নির্ভর এবং যজ্ঞ কেন্দ্রিক। যজ্ঞে গরু, ঘোড়া ইত্যাদি পশু বলি দেওয়া হতো। ঋগ্বেদে দেবতাদের মধ্যে ইন্দ্র, বরুণ, অগ্নি, সূর্য, মিত্র, অশ্বিনীদয়, সোম প্রমুখ উল্লেখযোগ্য। উষা, সরস্বতী, অদিতি, পৃথিবী প্রভৃতি ছিলেন উল্লেখযোগ্য দেবী। যুদ্ধের ও বৃষ্টির দেবতা ইন্দ্র ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা। সূর্য দেবতা সমৃদ্ধির উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল। পরবর্তী বৈদিক যুগে রুদ্র ও বিষ্ণু গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। যজ্ঞ ও আচার অনুষ্ঠান অনেক গুণ বেড়ে যায়। যজ্ঞে অনেক পশু হত্যা করা হতো। যজ্ঞে দান করা হতো পশু, সোনা ও জমি। পুরোহিত বা ব্রাহ্মণরা এভাবে শক্তিশালী হয়ে উঠতে থাকে ধর্মীয় আচার নিয়মের জন্য। বৈদিক ধর্ম ধীরে ধীরে ব্রাহ্মণ্য ধর্মে রূপ নিতে লাগলো, তবে উপনিষদে নিরাকার এক ঈশ্বরের ভাবনা পাওয়া যায়। এরপরে 5 দাগে যেটা হচ্ছে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে মৌর্য সাম্রাজ্য পরিচালনার নানা দিক আলোচনা করো। এর উত্তরটি হলো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রথম সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তারপর মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ জয় করে মৌর্য সাম্রাজ্যের এলাকা বাড়ান। শুধু সাম্রাজ্য বাড়ানো নয়, মৌর্য সম্রাটরা সুষ্ঠুভাবে সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রেও অনন্য কৃতিত্বের সাক্ষ্য রেখেছিলেন। সাম্রাজ্য পরিচালনা প্রথমে আছে শাসন পরিচালনা। মৌর্য সম্রাটরা
শাসন পরিচালনা বিষয়ে যথেষ্ট মনোযোগী ছিলেন। সাম্রাজ্যের সব বিষয়ে চূড়ান্ত ক্ষমতা ছিল সম্রাটের হাতে। সম্রাটের আদেশ প্রজারা মানতে বাধ্য ছিল। মৌর্য সম্রাটরা প্রজাদের কাছে নিজেদের দেবতা মতো সম্মানীয় ব্যক্তি হিসেবে তুলে ধরতেন। এরপরটা হচ্ছে রাজকর্মচারীদের পরিচালনা। মৌর্য সম্রাটদের অধীন অনেক রাজকর্মচারী ছিলেন, তাদের অমাত্য বলা হতো। অমাত্যদের পদ ও বেতনের পার্থক্য ছিল। সম্রাট অশোকের আমলে অমাত্যদের বদলে মহামাত্রদের কথা জানা যায়। তিনি শাসন পরিচালনার মহামাত্রদের উপর নির্ভর করতেন। এরপর আছে সেনাবাহিনী। মৌর্য সম্রাটদের বিরাট সেনাবাহিনী ছিল। এই সেনাবাহিনীতে হাতি, ঘোড়া, রথ, নৌকা প্রভৃতির ব্যবহার হতো। সেই সঙ্গে ছিল পদাতিক সেনা, যারা পায়ে হেঁটে যুদ্ধ করত। বিশাল মৌর্য সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য বিশাল বাহিনী দরকার ছিল। এরপর এটা হচ্ছে গুপ্তচর। মৌর্য সম্রাটরাই প্রথম সাম্রাজ্যে খোঁজ খবর আনার কাজে গুপ্তচরদের কাজে লাগিয়েছিলেন। গুপ্তচররা বিদেশি বা অচেনা ব্যক্তি, রাজকর্মচারী, এমনকি রাজপুত্রদের উপর নজর রাখত। গুপ্তচররা সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে পৌঁছে দিত। এরপর এটা হচ্ছে কর আদায়। বিরাট মৌর্য সাম্রাজ্যের শাসন পরিচালনার জন্য মৌর্য সম্রাটরা প্রজাদের কাছ থেকে কর আদায় করতেন। চাষিকে তার ফসলের 1/6 ভাগ রাজস্ব হিসেবে দিতে হতো। এই পর্যায়ে হচ্ছে ধর্মনীতি বা ধর্মনীতি। মৌর্য সাম্রাজ্যের ভিত শুধু কর্মচারী, সেনা বা গুপ্তচরদের উপরে দাঁড়িয়েছিল না। সম্রাট অশোক তার ধর্মনীতি দিয়েও প্রজাদের একজোট করার চেষ্টা করেছিলেন। তিনি হিংসার বদলে শান্তির নীতি কথা প্রচার করেছিলেন। এরপরে দুইটা হচ্ছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও। বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয়ের নাম লেখো। বৈদিক শিক্ষার প্রধান দুটি বিষয়ের নাম হলো ছন্দ ও ব্যাকরণ। আর এর আগের প্রশ্ন উত্তরটি হলো বৈদিক সাহিত্য থেকে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানা যায়। প্রথমে যেটা হচ্ছে গুরু ও শিষ্যের সম্পর্ক। বৈদিক যুগে পড়াশোনায় গুরু ও শিষ্যের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এরপর হচ্ছে একে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকেন্দ্রিক। গুরুকে ছাড়া কেউ পড়াশোনা করতে পারত না। দুই, শিক্ষা দেওয়া হতো মুখে মুখে। গুরু একটা অংশ বলতেন আর শিষ্যরা তা শুনে পুরোটা মুখস্থ করত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। এরপর তিনি হচ্ছে ছাত্র শিক্ষালাভ করার জন্য গুরুর কাছে আবেদন করত। গুরু উপনয়নের মাধ্যমে ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। এরপর শিষ্যকে গুরুর আশ্রমে গুরুর সন্তানের মতোই থাকতে হতো। এরপরে চারিটা হচ্ছে শিষ্য গুরুর আশ্রমে খাওয়া দাওয়া করত, সব কাজকর্ম করত আর গুরুর কাছে শিক্ষা লাভ করত। এরপর এটা হচ্ছে শিক্ষার বিষয়। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মুখে মুখে ও হাতে কলমে অনেক কিছু শিখতে হতো। বেদ ছাত্রছাত্রীদের গুরুর মুখ থেকে শুনে বেদ মুখস্থ করতে হতো। গণিত, ব্যাকরণ, ভাষা শিক্ষা, তখন গণিত, ব্যাকরণ ও ভাষা শিক্ষার উপরও জোর দেওয়া হতো। আত্মরক্ষা ও অস্ত্র শিক্ষা, ছাত্রছাত্রীরা নিজেদের রক্ষা করা এবং অস্ত্র চালনা শিখত। চিকিৎসা, তারা অসুস্থ রোগীর চিকিৎসা করতে শিখত। নাচ গান, ছাত্রীরা অন্যান্য বিষয়ে সঙ্গে নাচ গান ও শিখত। এরপরে তিনি হচ্ছে গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এর উত্তরটি হলো উত্তর ভারতের গুপ্ত রাজাদের শাসন ব্যবস্থার সঙ্গে দক্ষিণ ভারতের বাকাটক রাজাদের শাসন ব্যবস্থায় অনেক মিল ও অমিল ছিল। গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার মধ্যে মিল। গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থায় সম্রাটরাই ছিলেন প্রধান। এরপরে
গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থায় বিভিন্ন পদ ও মর্যাদার রাজকর্মচারী ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকর্মচারী ছিল অমাত্য বা সচিব। এরপর এটা হচ্ছে গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থায় বেশ কয়েকটি স্তরবিন্যাস ছিল। এরপর এটা হচ্ছে গুপ্ত ও বাকাটক শাসন ব্যবস্থার মধ্যে অমিল। একে আছে গুপ্ত রাজারা তাদের বিরাট ক্ষমতা বোঝানোর জন্য বড় বড় উপাধি নিতেন। এটা বাকাটক রাজারা শুধু মহারাজা উপাধি ব্যবহার করতেন। এরপরে দুই হচ্ছে গুপ্ত শাসন ব্যবস্থায় প্রদেশকে ভুক্তি বা দেশ বলা হতো, বাকাটক শাসন ব্যবস্থায় প্রদেশকে রাজ্য বলা হতো। গুপ্ত শাসন ব্যবস্থায় জেলা অঞ্চলকে বিষয় বলা হতো, বাকাটক শাসন ব্যবস্থায় জেলা অঞ্চলকে পট্ট বা আহার বলা হতো। এরপর চারিটা হচ্ছে গুপ্ত শাসনে প্রদেশের শাসনভার থাকতো রাজপুত্রদের হাতে, বাকাটক শাসনে প্রদেশের শাসকদের বলা হতো সেনাপতি। এরপরে চারিটা হচ্ছে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এর উত্তরটি হলো হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি একই সঙ্গে কনৌজ ও স্থানেশ্বর দুইয়েরই শাসনভার গ্রহণ করেন। তার সিংহাসনে বসার বছর থেকেই হর্ষাব্দ গোনা শুরু হয়। হর্ষবর্ধনের রাজ্য জয় সিংহাসনে বসার পর হর্ষবর্ধন অনেকগুলি রাজশক্তির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। তিনি গৌড়ের রাজা শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তবে তিনি শশাঙ্ককে সরাসরি হারাতে পারেননি। হর্ষবর্ধন দক্ষিণ ভারত জয় করার জন্য অভিযান করেছিলেন, এজন্য চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সঙ্গে তাঁর সংঘাত হয়েছিল, কিন্তু যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন। তবে তিনি উত্তর ভারতের শেষ বড় অঞ্চলের শাসক হিসেবে বিখ্যাত হয়ে আছেন। তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। শাসন ব্যবস্থা হর্ষবর্ধন ছিলেন শাসন ব্যবস্থার প্রধান, তাকে সাহায্য করত মন্ত্রিপরিষদ ও অমাত্যরা। তার সাম্রাজ্য কয়েকটি প্রদেশ এবং প্রদেশগুলি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। এই শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল গ্রাম। এরপর হচ্ছে হর্ষবর্ধন প্রজাতির কাছ থেকে উৎপাদিত ফসলে 1/6 অংশ কর হিসেবে সংগ্রহ করতেন, তবে ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমি দান করা হতো। তিনি বণিকদের কাছ থেকেও কর আদায় করতেন।